ঢাকার আকাশে তখনও সূর্য ওঠেনি, রাস্তাঘাট নিস্তব্ধ, যেন কোনো যুদ্ধ বিমানের শব্দ শোনা যাবে বলে প্রস্তুতি নিচ্ছে শহর। কিন্তু না, আকাশে কোনো যুদ্ধ বিমান নেই, নেই কোনো মিসাইল, নেই কোনো প্রতিরোধ ব্যবস্থাও। একটুখানি চোখ বন্ধ করলে বোঝা যায় এটা যুদ্ধের প্রস্তুতির শহর নয়, বরং যুদ্ধ এলে আত্মসমর্পণের জন্য তৈরি একটি জাতির শহর। 2025 সাল, স্বাধীনতার 55 বছর পার করেছে বাংলাদেশ, অথচ এখনও এই দেশের মাটি থেকে ছুটে ওঠেনি একটি নিজস্ব ক্ষেপণাস্ত্র। দেশ এগিয়ে যাচ্ছে এই স্লোগানের ধ্বনিতে চারপাশ মুখর, কিন্তু গন্তব্যটা কোথায় কেউ জানে না। এই না জানা গন্তব্য, এই বোবা গর্ব, এটাই আমাদের জাতিগত স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত। ক্যাম্পাসে ছাত্ররা হাঁটে, ক্লাসে শিক্ষকেরা পাঠ দেন, কিন্তু সেই পাঠের পরিধি সীমাবদ্ধ সিলেবাসের মধ্যে। করদাতার টাকায় বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছেন, গবেষণা কেন্দ্র আছে, তবু নেই কোনো বাস্তব উদ্ভাবন। নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা বলতে পারি তিনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট, আমাদের প্রথম ক্ষেপণাস্ত্র। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো হয়ে উঠেছে ইন্টার্নশিপ সার্টিফিকেট জোগাড়ের ফ্যাক্টরি। এখানে উদ্ভাবন নয়, বেশি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কিনা, এপিএ রেফারেন্স ফরম্যাট ঠিক আছে কিনা, এইসব নিরর্থকতায় ডুবে থাকা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা। আমরা ভুলে গেছি নতুন আবিষ্কারের সাহস, ভুলে গেছি গবেষণা মানে এক ধরনের বিপ্লব যা ক্ষেপণাস্ত্রের মতোই অজেয় কিছু তৈরি করতে পারে। বাংলাদেশে বিসিএস পাশ করা একটি অলৌকিক ঘটনাই বটে। সমাজে যিনি বিসিএস ক্যাডার, তিনি দেবতা। তাকে ঘিরে পাত্রীপক্ষ খুশি, আত্মীয়স্বজন গর্বিত, ফেসবুকে তার প্রোফাইল পিকচারে ঝলমল ইউনিফর্ম। তার রুমে ঢুকলে মাথা নিচু করে কথা বলতে হয়। তিনি চাইলে বিদ্যুৎ সংযোগ দিতে পারেন, আবার চাইলে সেটা আটকে দিতে পারেন। তার সিদ্ধান্ত মানেই নীতি, তার চাহনি মানেই আইন। কিন্তু এদের কেউ একজন যদি জন্মাতো ইরানে, উত্তর কোরিয়ায় বা এমনকি তুরস্কে, তাহলে তার পেছনে থাকতো ল্যাব, থাকতো গবেষণা বাজেট, আর সামনে থাকতো মহাকাশ। এই বিসিএসদের কেউ হয়তো ডিজাইন করতো গাইডেড মিসাইল, কেউ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত প্রতিরক্ষা সিস্টেম। কারণ তাদের সেই মেধা আছে, তাদের সেই ক্যালকুলেশন স্কিল আছে, সেই চাপ নেওয়ার অভ্যাস আছে। কিন্তু আমরা তাদের দাঁড় করিয়েছি দালানের মেঝেতে দাঁড়িয়ে হিজরতের আবেদনে সই করার লাইনে। আমরা মেধার অপচয় করেছি একটা নিরাপদ জীবনের বিনিময়ে। এমনকি তাদের ভাবনার সুযোগও দেইনি। তারা যেন ভেবে না ফেলে দেশটা বদলানো দরকার। তাই আমরা আগে থেকেই তাদের ব্যস্ত রাখি নতুন পোস্টিং, নতুন চেয়ার, নতুন বেতন স্কেল এসব দিয়ে। আমরা তাদের ঠেলে দিলাম রুটিন ফাইলের নিচে 8টা 5টার মধ্যে গৃহ ঋণ আর প্রমোশন স্লিপের গোলক ধাঁধায়। শিখালাম পিয়ন হয়ে থেকো, স্যার ডাক পাবে। শুক্রবারে ঘুমাতে বললাম এসির নিচে। দেশের জন্য চিন্তা করতে বলিনি। এই যে সেরা মেধাবীদের আমরা গিলে ফেলি, এটা কোনো বাইরের শত্রু না, এ তো আমরাই করি। আমরা নিজের হাতে সম্ভাবনার গলা টিপে মারি, আর সেটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আজ আর কেউ প্রশ্নও তোলে না এই বিসিএসরা কিসের জন্য কাজ করছে। একটা খুবই নির্মম বাস্তবতা, যদি আজ মিয়ানমার আমাদের সীমান্তে মিসাইল ছোড়ে, আমরা কি করব? আমাদের কি কোনো পাল্টা ব্যবস্থা আছে? আমরা কি শুধু বিবৃতি দেব, কিংবা কারো কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য ছাড়া ভারতের সামনে দাঁড়াতে পারবো কোনোদিন? আমরা তো জানি পারবো না। আমাদের আছে, ছিল শুধু স্লোগান, র্যালি আর জয় বাংলা স্টিকার। যুদ্ধের বাস্তবতা মোকাবেলার মতো প্রযুক্তি, কৌশল বা মেধাবল নেই। আমাদের সেনাবাহিনীতে সাহস আছে, প্রাণ আছে, কিন্তু তাদের পেছনে নেই সেই প্রযুক্তি, নেই নিজের তৈরি অস্ত্র। আমরা সব আমদানি করি, বুলেট থেকে রাডার পর্যন্ত। নিজের কিছু নেই। আর এই না থাকা, এই নির্ভরশীলতাই সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা। ধরে নেওয়া যাক কোন শত্রু দেশ একদিন ঢাকার আকাশে একটি ব্যালিস্টিক মিসাইল পাঠালো। আমাদের কাছে কি সেই ক্ষণিক মুহূর্তে হাইপারসোনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমরা কি পারবো রাডার ডিটেকশন সিস্টেমে সেটা ট্র্যাক করতে, নাকি আমরা শুধু অপেক্ষা করব বিস্ফোরণের শব্দ শোনার? এই প্রশ্নগুলো কেবল কল্পনা নয়, এগুলো জরুরি বাস্তবতা। কারণ আন্তর্জাতিক ভূরাজনীতির বুনন ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। মিয়ানমার, চীন, ভারত, এমনকি ভারত মহাসাগরীয় অঞ্চলে নতুন নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলছে আন্তর্জাতিক শক্তিগুলো। সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা অবস্থান এখনো আমদানিকৃত অস্ত্র, বিদেশি প্রযুক্তি আর আমলাতান্ত্রিক অনুমোদনের অপেক্ষায়। যদি সাইবার আক্রমণ হয়, আমাদের ইন্টারনেট অবকাঠামো 48 ঘন্টার বেশি টিকবে তো? যদি সামুদ্রিক কোনো ড্রোন আমাদের জাহাজ লক্ষ্য করে আসতে থাকে, আমরা কি সেটা প্রতিরোধ করতে পারবো? এই প্রশ্নগুলো কেবল একজন দুইজনের নয়, এটা গোটা জাতির অস্তিত্বের প্রশ্ন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানিই না, জানার ইচ্ছাও রাখি না। কারণ এগুলো নিয়ে ভাবলে হয়তো নতুন বাজেট চাইতে হবে, গবেষণায় টাকা দিতে হবে, তরুণদের হাতে প্রকল্প তুলে দিতে হবে, আর সেটা তো খুব ঝুঁকির কাজ।
সাহস থাকলে কি হতে পারত? 2025 সালে বাংলাদেশের আকাশে দেখা যেত নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ। হতে পারত এমন একদিন যেখানে কোনো এক বিজ্ঞানী বলতেন, এটা আমি বানালাম আমার দেশের জন্য। হতে পারত বিশ্ববিদ্যালয়ের গবেষণা কক্ষে চলত নতুন জ্বালানি তৈরির পরীক্ষা। বিসিএস পরীক্ষার্থীরা পড়তেন প্রতিরক্ষা কৌশল, করতেন অস্ত্র পরিকল্পনা। হতে পারত এক একজন তরুণ ডিজাইন করতেন ড্রোন, স্যাটেলাইট অথবা সাইবার নিরাপত্তার জন্য নিজস্ব ফায়ারওয়াল প্রযুক্তি। আমরা পারতাম যদি চাইতাম, কিন্তু আমরা সেই ইচ্ছাটাকেই হত্যা করেছি। আমরা সাহস হারিয়েছি। সাহস মানেই তো ঝুঁকি। আমরা নিরাপদ থাকতে ভালোবাসি। ভালোবাসি ফর্ম পূরণ করতে, টাই ঠিক করে দাঁড়াতে। ভালোবাসি প্রমোশন পেতে, স্বপ্ন নয় নিশ্চিত বেতন। এই জাতি সাহস হারিয়েছে সেই দিন যেদিন তার তরুণেরা বলেছিল গবেষণা করে কি হবে। সেই দিন যেদিন একটা বাবা তার ছেলেকে বলেছিল, তুই বিসিএস দে, দেশ টেশ নিয়ে মাথা ঘামাতে হবে না। আর এই সাহস হারানোই তো সবচেয়ে বড় পরাজয়। একটা জাতি দাঁড়িয়ে আছে এক লম্বা লাইনে, হাতে আছে প্রমোশন ফর্ম, চোখে ক্লান্তি, মুখে নেই কোনো স্বপ্ন। কেউ বলছে আর 2 বছর পর সিনিয়র অফিসার হব, কেউ বলছে পোস্টিং ভালো জায়গায় হোক, কিন্তু কেউ বলছে না আমি ক্ষেপণাস্ত্র বানাবো, আমি দেশের জন্য কিছু উদ্ভাবন করব, আমি যুদ্ধ আসলে দেশের জন্য লড়ব। এই নিরুৎসাহিত ভিড়ের মধ্যে হারিয়ে গেছে সেই একমাত্র মানুষ যিনি সাহসী ছিলেন। হয়তো কোথাও বসে তিনি এখনো আঁকছেন কোনো স্কেচ, বাংলাদেশি রকেটের সম্ভাব্য নকশা, কিন্তু তার আশেপাশে কেউ নেই। দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সে এগিয়ে যাচ্ছে শুধুই প্রমোশন তালিকার দিকে। ক্ষেপণাস্ত্র নয়, রিসার্চ নয়, টেকনোলজি নয়। এই দেশের গর্ব এখনো শুধুই একটা সাদা অফিস কাগজে সার্টিফাইড গেজেটেড অফিসার লেখায়। আমরা যে আসলে হেরে গেছি সেটা বুঝতেই পারছি না, কারণ আমাদের হার আসেনি গোলার আঘাতে বা যুদ্ধের পরাজয়ে। আমাদের পরাজয় এসেছে একটা ফর্ম ফিল আপের লাইনে, যেখানে সবাই দাঁড়িয়ে প্রমোশনের অপেক্ষায়। এই অপেক্ষা, এই নিশ্চুপ পরাজয়, এই তো আমাদের 2025। এবং এখানেই থ্রিলারের সবচেয়ে করুণ মোচড়, যেখানে বেঁচে থাকা মানে আর কোনো আদর্শ নয়, শুধুই বেঁচে থাকা। সেই জীবনের নাম, জীবনভর একটা ডাক শুনতে চাওয়ার যুদ্ধ। স্যার।